লাগেজ দুর্ভোগে নাকাল বাংলাদেশ বিমানের যাত্রীরা, অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। সীমাবদ্ধতা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। মার্কেলের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব নেতাদের সহায়তা চাইলেন শেখ হাসিনা। নিরাপত্তা সম্মেলনের প্যানেল আলোচনায় বললেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে বিশ্ব। 25শে মার্চের কালরাতকে গণহত্যা দিবসের স্বীকৃতি না দেয়ায় হতাশ শহীদ পরিবারগুলো। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক এড়াতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ। জুতা পায়ে অনেকেই উঠছেন শহীদ মিনারের বেদিতে, নষ্ট হচ্ছে পবিত্রতা। এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান ভাষা সৈনিকদের। এবং ভ্যালু অ্যাডেড সার্ভিস নিয়ে মোবাইল ফোন অপারেটরদের বিরুদ্ধে ইচ্ছেমতো রেভিনিউ আদায়ের অভিযোগ। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র উদ্যোক্তারা, নীতিমালা করার আশ্বাস। সময় সংবাদের সঙ্গে আছে আমি শিরিন আক্তার। লাগেজ দুর্ভোগে নাকাল বাংলাদেশ বিমানের যাত্রীরা। বিমানবন্দরে নামার পর অপেক্ষায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এরপরও মালামাল বুঝে না পাওয়া যায় না বলে অভিযোগ অনেকের। এই অবস্থার জন্য বিমানের অব্যবস্থাপনাকে দায়ী করছেন পর্যবেক্ষকরা। যাত্রীদের হাতে যৌক্তিক সময়ের মধ্যে লাগেজ পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিমানের চেয়ারম্যান। তারিকুজ্জামান শিমুলের রিপোর্ট। প্রায় ৩ বছরের স্বজনহীন প্রবাস জীবন শেষে মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরেছেন সুমন মিয়া। বিমানে ওঠার পর চেনামুখের পরিচিত বলিতে যে ভালো লাগা তৈরি হয়েছিল, নামার পর তার অনেকটাই ম্লান হয়েছে বিমানবন্দরের লাগেজ দুর্ভোগে। এতদিন পরে দেশে ফিরলাম, এখানে আসি ভোগান্তি, লাগেজ টোকায় পাই না। আমার লোক আসি অপেক্ষা করতে আছে, না জানি চলেও গেছে, আমি বলতে পারি না সঠিক। কেবল সুমন মিয়াই নন, এই বাস্তবতার মুখোমুখি হওয়াটাই যেন এখন নিয়তি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমানে চড়া অন্য সব যাত্রীর। দিন দিন অব্যবস্থায় বাড়তেছে। ইমিগ্রেশন পার হলাম, ট্রলি নেই, ট্রলির জন্য 2 ঘন্টা ভিতরে দাঁড়ায় থাকা। আমি নিজে এয়ারপোর্ট থেকে বেরোয়, আমি না সমস্ত যাত্রী আজকে এয়ারপোর্ট থেকে বেরিয়ে মেইন রোড পর্যন্ত যায় ট্রলি আনছে। কুয়েত এয়ারওয়েজ আসলে সাথে সাথে মালটা পাওয়া যায়, কিন্তু বাংলাদেশ বিমানে আসছে দেখেন না, 10টা বাজে বিমান আসছে, এখন মাল আমরা এই যে পাইলাম 4 ঘন্টা লাগে মাল পাইতে। বিমানের হিসাব মতে গত 3 বছরে তাদের যাত্রীর সংখ্যা বেড়েছে প্রায় 8 লাখ। এর মধ্যে কেবল গত বছরই বেড়েছে 3 লাখ। কিন্তু খুব একটা বাড়েনি যাত্রী সেবার মান। ইমিগ্রেশন শেষে বেসরকারি ও বিদেশি বিমানের যাত্রীরা যেখানে 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে মালামাল সব বুঝে পাচ্ছেন, সেখানে বাংলাদেশ বিমানের যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত। অথচ বিমানকে লাভজনক করার জন্য গত কয়েক বছরে বিনিয়োগ করা হয়েছে 10,000 কোটি টাকারও বেশি। লোকসংযোগের অবসান ঘটিয়ে লাভের ধারায় ফিরে আসতে গত কয়েক বছরে বিমানের বহরে যুক্ত হয়েছে নতুন 6টি এয়ারক্রাফট। খুব শিগগিরই আরও 4টি যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, শুধুমাত্র বিনিয়োগ করে নয়, বরং যাত্রী সেবার দিকে বেশি মনোযোগী হওয়া গেলেই পুরোপুরি লাভের ধারে ফিরে আসবে বাংলাদেশে। ব্যবস্থাপনার সমস্যা আছে, প্ল্যানিং এর অভাব, দূরদৃষ্টিতার অভাব আছে। প্রফেশনাল সিদ্ধান্ত নিতে হবে, কমার্শিয়াল ডিসিশন নিতে হবে। কমার্শিয়াল ডিসিশনের জন্য যা কিছু করার দরকার সেইভাবে নিতে হবে। বেল্টের স্বল্পতা সহ নানা কারণে লাগেজ জট সৃষ্টি হচ্ছে জানিয়ে বিমানের চেয়ারম্যান বলছেন, সমস্যা সমাধানের সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেল্টের স্বল্পতা আছে, ইকুইপমেন্টের স্বল্পতা আছে। আমরা চেষ্টা করছি আগামী 3 মাসের ভিতর আমরা ফার্স্ট লাগেজ 30 মিনিটের মধ্যে লাগেজ বেল্টে আসবে এবং শেষ লাগেজ 80 থেকে 90 মিনিটের মধ্যে আসবে। এছাড়া দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আচরণে পেশাদারিত্ব আনতে বিমানের কর্মকর্তা কর্মচারীদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব নেতাদের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে শেখ হাসিনা গতকাল অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠক করেন। পরে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের জলবায়ু বিষয়ক প্যানেল আলোচনায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই প্রতি বছর অভিবাসী হচ্ছেন লাখো মানুষ। নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে বিশ্ব। জার্মানি থেকে চিত্র সাংবাদিক রেজাউল হকের পাঠানো ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বর্তমান বিশ্বের নিরাপত্তা বিষয়ক আলোচনার থিঙ্ক ট্যাঙ্ক কনফারেন্স খ্যাত মিউনিখ নিরাপত্তা সম্মেলন বা এমএসসিতে বাংলাদেশের কোনো সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার স্থানীয় সময় দুপুরে মিউনিখের বেইরিশার হোফ হোটেলে ক্লাইমেট সিকিউরিটি গুড কপ ব্যাড কপস শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন সরকার প্রধান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, বৈশ্বিক ও জাতীয় নিরাপত্তায় বড় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন। বলেন, এর প্রভাবে অভিবাসীদের সংখ্যা প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে। Climate induced migration. Millions are forced to move internally and internationally because of climate change. This is direct bearings on social and economic resources. জলবায়ুর বিরূপ প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে যে পরিবর্তন আসছে সেটি সামাল দিতে বিশ্ব নেতাদেরও আহ্বান জানান শেখ হাসিনা। Climate change is a global issue and its solution should also be global. It requires combined, concerted and coherent actions. এর আগে নিরাপত্তা সম্মেলনের মূল আনুষ্ঠানিকতার ফাঁকে স্থানীয় সময় বেলা 12:30টার পর হোটেল বেইরিশার হোফের অ্যাটিলিয়ার রেস্টুরেন্টে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে ঘণ্টাব্যাপী দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে বাংলাদেশের সন্ত্রাসবাদ দমন, আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন সহ দুই নেতা কথা বলেন মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গা ইস্যুতেও। রোহিঙ্গাদের পুনর্বাসনে প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। মিয়ানমার যাদেরকে পুশ করা হয়েছে তাদের অবস্থা সম্পর্কে উনি জানতে চান জার্মানির চ্যান্সেলর। সেখানে আমাদের প্রধানমন্ত্রী বর্তমান অবস্থাটা বলেছেন, তাদেরকে রক্ষা করার জন্য আপাতত উনি একটা জায়গা ঠিক করেছেন, সেই জায়গাতে তাদের রাখা হবে। তো এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন সাহায্য করার জন্য। এছাড়াও অ্যাঙ্গেলা মার্কেল ও শেখ হাসিনার বৈঠকে সন্ত্রাসবাদ দমনে দুদেশ একসাথে কাজ করতে একটি সমঝোতায় স্বাক্ষর করেছেন বলেও ব্রিফিংয়ে জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক। এরপর স্থানীয় সময় রাত 8টার কিছু পরে হোটেল ম্যারিয়ট থেকে সফর সঙ্গীদের নিয়ে মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় সংবাদ, মিউনিখ, জার্মানি। সময় সংবাদে আরো থাকছে, পাঠক আগ্রহ থাকলেও বইমেলায় পাওয়া যাচ্ছে না অনুবাদ সাহিত্য। অনুমতি পেতে দীর্ঘসূত্রতাই কারণ বলছেন প্রকাশকরা। সাহিত্য মান ধরে রাখার আহ্বান পাঠকদের। 21 একদিকে যেমন মাতৃভাষার স্বীকৃতি আদায়ে জীবন দেওয়ার শোক, অন্যদিকে আন্তর্জাতিক মাতৃভাষা অর্জনের গৌরব। এই শোক আর প্রাপ্তির গৌরবকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আশপাশের এলাকায় আলপনা ও দেয়াল চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাস। এদিকে নির্বিঘ্নে দিনটি পালনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। শাহিন রহমানের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। 21 বাঙালির বেদনার কমল পদ্ম, চেতনার অগ্নিমশাল। 52-র 21শে ফেব্রুয়ারিতে মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ে প্রাণ হারানো জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত পুরো দেশ। ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে শহীদ বেদি। শহীদদের বুকের তাজা রক্তের প্রতিচ্ছবি হিসেবে রক্তিম রঙে রাঙানো হচ্ছে শহীদ মিনারের পাদদেশ। রংটা হয়ে গেলে আগামীকালকে আমরা সার্কুলার কাছে হস্তান্তর করবো আলপনা করার জন্য। মিনার মূল বেদি এবং ফ্লোর আউটসাইড চতুর্থ সাইড আমরা 20 তারিখ পর্যন্ত পেন্টিং করব। 21 বাঙালি জাতির অধিকার আদায়ের প্রথম ভিত। 21-এর চেতনা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে শহীদ মিনার ও এর আশপাশে চলছে দেয়ালচিত্র ও সাজসজ্জার কাজ। তুলে ধরা হচ্ছে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ বাঙালির সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এই টোটাল এবং আগামী আমরা যে বাংলাকে দেখতে চাই সবকিছুই রূপ দেওয়ার চেষ্টা করেছি। 1952 সালে তো জন্ম হয়নি, তখনের যে অনুভূতিটা সেটা এখন অনেকটা অনুভব করছি এই কাজটা করতে পেরে। আমরা যদি আজকে এই কাজটা করে যেতে পারি তাহলে পরবর্তী প্রজন্ম এটা থেকে ইন্সপায়ার্ড হবে। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে থাকছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। র্যাব পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে সাদা পোশাকে নিরাপত্তা কর্মী। কেন্দ্রীয় শহীদ মিনারে পুরোটাই 4 স্তরের নিরাপত্তা বেষ্টিত থাকবে। শহীদ মিনারে প্রবেশের প্রত্যেকটি গেটে আর্চওয়ে থাকবে। আর্চওয়ে চেকিং ছাড়া কোনো লোক শহীদ মিনারে ওই দিনে প্রবেশ করতে
পারবেন না। শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে আসা সর্বসাধারণের জন্য রুট প্ল্যানিং প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। প্ল্যানিং অনুযায়ী শাহবাগ, পলাশী ও নীলক্ষেত হয়ে প্রবেশ করা যাবে শহীদ মিনারে। বের হওয়ার জন্য উন্মুক্ত থাকবে চানখার পুল ও দোয়েল চত্বর সড়ক। সবাইকে যথাযথভাবে এসব রুট অনুসরণ করার অনুরোধ জানিয়েছে ডিএমপি। 21 আমাদের জাতীয় জীবনের এক অমর অধ্যায়। 21-এর চেতনায় উজ্জীবিত হয়ে আমরা পেয়েছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। তাই শুধু শোক আর স্মরণের মধ্যে সীমাবদ্ধ না থেকে 21-এর চেতনা বাস্তবায়নের মাধ্যমে আগামীর সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার অঙ্গীকার হোক দিবসটি পালনের মূল উদ্দেশ্য। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে গণহত্যা হয়েছিল সে বিষয়ে আন্তর্জাতিকভাবে জোরালো কোনো আলোচনা নেই। জাতিসংঘ থেকেও এটিকে গণহত্যা হিসেবে দেয়া হয়নি স্বীকৃতি। এমনকি দাবি থাকা সত্ত্বেও বাংলাদেশে এখনো 25শে মার্চের কালরাতকে গণহত্যা দিবস হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি। এতে হতাশা প্রকাশ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। লেখক গবেষকরা বলছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে দেশি বিদেশি নানা মহলের সৃষ্টি করা বিতর্ক এড়াতে সরকারের উদ্যোগ দরকার। তাফসির বাবুর রিপোর্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাক বাহিনীর যে গণহত্যা তার সূত্রপাত ৭১-এর 25শে মার্চ। এরপর থেকেই পুরো 9 মাস সারা দেশের সবখানেই চলে পাকিস্তানি মিলিটারির হত্যাযজ্ঞ। তবে যুদ্ধের পর থেকেই 26শে মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হলেও 25শে মার্চের গণহত্যা নিয়ে নেই সরকারি কোনো আনুষ্ঠানিকতা। এমন অবস্থায় হতাশা প্রকাশ করে মুক্তিযুদ্ধের লেখক, গবেষক ও ইতিহাসবিদরা বলছেন, এই দিনে শহীদদের আনুষ্ঠানিকভাবেই স্মরণ করা উচিত সরকারের। আমার মনে হয় যে এটা আরো বড় করে পালন করা উচিত। এটা আমাদের একটা সরকারি পর্যায়ে কোনো স্বীকৃতি পায় নাই। এই গণহত্যা দিবস পালন শুধু আমাদের নয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় এই জিনিসটি বোঝাতে পারবে যে গণহত্যাটা হয়েছিল এবং পাকিস্তানি এবং তাদের সহযোগীরা এই গণহত্যা করেছিল। 1948 সালে জাতিসংঘে গৃহীত এক কনভেনশনে গণহত্যার 5টি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়। এর মধ্যে কোনো ঘটনায় একটি বৈশিষ্ট্য প্রমাণ হলেই সেটি গণহত্যা হিসেবে স্বীকৃত হবে। কিন্তু 5টি বৈশিষ্ট্যের মধ্যে 4টি বৈশিষ্ট্যই পাক বাহিনীর কর্মকাণ্ডে পাওয়া গেলেও এ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে তেমন কোনো তৎপরতা ছিল না সরকারের। আর সেই সুযোগে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তান সরকার তো বটেই, পাকিস্তান প্রভাবিত বিভিন্ন মহল থেকেও গণহত্যা নিয়ে নানা রকম প্রশ্ন তোলা হয়। পাকিস্তান বাংলাদেশের বিতর্ক প্রতিরোধেই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে সরকারকে কাজ করার পরামর্শ লেখক গবেষকদের। আন্তর্জাতিক কোনো দিবসকে বাংলাদেশ এককভাবে করতে পারে না, সরকার থেকে এখানে একটা প্রস্তাব যেতে হবে আন্তর্জাতিক মহলের কাছে। এটি হলে মুক্তিযুদ্ধের ইতিহাসটি আর কখনো বিকৃত হবে বলে আমার মনে হয় না। 1915 সালের আর্মেনীয় গণহত্যা কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের হলোকাস্ট কিংবা 1975 সালে পূর্ব তিমুরে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছিল আন্তর্জাতিকভাবে সেগুলো গণহত্যা হিসেবেই স্বীকৃত। তবে ৭১-এর মুক্তিযুদ্ধে 30 লাখ বাঙালি হত্যার ঘটনা ঘটলেও এ বিষয়ে আন্তর্জাতিকভাবে তেমন কোনো আলোচনা নেই। বিশ্লেষকরা বলছেন, এজন্য সরকারকে আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগী হতে হবে। তবে সবার আগে দেশের ভেতরে 25শে মার্চকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি কিংবা ঘোষণা জরুরি। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। বাঙালি চেতনার মূল সূত্র শহীদ মিনার, কিন্তু জুতা পায়ে মিনারের মূল বেদিতে উঠে যান অনেকেই। এতে নষ্ট হচ্ছে স্মৃতির মিনারের পবিত্রতা। জাতি হিসেবে একে চরম লজ্জার বলে মনে করেন ভাষা সৈনিকরা। শহীদদের সম্মান এবং মিনারের পবিত্রতা রক্ষায় এমনকি ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তারা। ফয়সাল মোর্শেদের রিপোর্ট। অনেকে দেখি জুতা পরে আমরা মূল বেদিতে উঠে যাচ্ছি, এই ব্যাপারটাকে কিভাবে দেখবেন? শ্রদ্ধার জায়গাটি কোথায় রইল আমাদের, মানে এগুলো তো পারিবারিক শিক্ষা, এই শিক্ষাগুলো তো আসলে বড় হয়ে শেখার কথা না। বলছিলেন অভিনেত্রী সাবেরি আলম। শহীদ বেদিতে জুতা পায়ে ওঠার প্রবণতায় পারিবারিক শিক্ষার অভাবকে দায়ী করলেন তিনি। অথচ তিনি নিজেই শহীদের রক্তে গড়া বেদি জুতা পায়ে মারিয়েছিলেন একটু আগেই। জানতে চাইলে বদলে গেল আগের উত্তর। এই বেদিতে স্যান্ডেল পরে উঠলে কিছু হবে না, ভাষাটাকে যদি শ্রদ্ধা করি তাহলে এগুলো গৌণ। এটাকে একটা ইস্যু করার কোনো কারণ দেখি না। শুধু এই অভিনেত্রী নন, এরকম নানা ঘটনায় প্রতিনিয়তই অপবিত্র হচ্ছে শহীদ বেদি। জুতা পায়ে চলে আড্ডা ও সেলফি তোলার মতো ঘটনা। আচ্ছা, আমি খুলে ফেলছি এখানে শুটের জন্য আসছি তো, মানে এখনো কিন্তু পরে আছেন আপনারা দুজন। পরাধীনতার শেকল ভাঙার প্রথম গল্প রচিত হয় 52-র 21শে ফেব্রুয়ারি। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা আমাদের জন্য ভাষার স্বাধীনতা এনে দিয়েছিলেন তাদের স্মরণে নির্মিত হয় এই শহীদ মিনার।
কিন্তু পবিত্র এই বেদি জুতো পায়ে মারানোয় স্বভাবতই প্রশ্ন ওঠে 21-এর চেতনা কি শুধুই পোশাকই? জুতো তো বটেই, এবং ময়লা পানি গড়াচ্ছে, ময়লা বাদাম বিক্রি করতেছে ওখানে রাত্রিবেলা, সেখানে যত রকমের অনাচার সম্ভব, গাঁজা ভাঙ থেকে শুরু করে সব ধরনের কিছু হয়। এই যদি আমাদের একটি জাতীয় প্রতীকের পরিস্থিতি, 21-এর চেতনা সম্পর্কে সদিচ্ছার অভাব, আন্তরিকতার অভাবে এই ধরনের অবাঞ্ছিত কাজগুলো হচ্ছে। 21 আমাদের সংস্কৃতিতে মননে গড়নে সদা ক্রিয়াশীল। বাঙালির অগ্রযাত্রার প্রথম সোপান এবং পাথেয় 21। তাই শহীদদের স্মৃতি রক্ষায় রাষ্ট্রীয় এবং ব্যক্তি পর্যায়ে আরও সচেতন হওয়া উচিত বলে মনে করেন তিনি। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকায় শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন। সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে 5 দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। বৈঠকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনের নেতৃত্বে বাংলাদেশের 28 সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছে। ভারতের 19 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফ মহাপরিচালক কে শর্মা। বিজিবি সম্মেলনে সীমান্তে বাংলাদেশের নাগরিকদের অপহরণ, আটক, গুলি, হত্যা, অস্ত্র ও মাদক চোরাচালান বন্ধ, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম নিয়ে আলোচনা হবে। এছাড়া আন্তর্জাতিক সীমান্তের 150 গজের মধ্যে নির্মাণ কাজ, নদীর তীর সংরক্ষণ কাজে সহায়তা, অপরাধীদের বিষয়ে তথ্য বিনিময় এবং উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা বাড়ানোর উপায় সম্মেলনে গুরুত্ব পাবে। সম্মেলন শেষে যৌথ ঘোষণাপত্র সই হওয়ার কথা রয়েছে। রাজশাহীতে গুলিতে কাউসার আলী নামে একজন নিহত হয়েছে। র্যাবের দাবি, বন্দুকযুদ্ধে নিহত কাউসার আলী ডাকাত দলের সদস্য। র্যাব জানায়, গত রাতে মতিহার থানার বুধপাড়া এলাকায় টহল দিতে গেলে র্যাবের গাড়ি লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় ডাকাত দলের সদস্যরা। আত্মরক্ষার্থে র্যাব পাল্টা গুলি ছোড়ে। শুরু হয় বন্দুকযুদ্ধ। এক পর্যায়ে ডাকাত দল পিছু হটলে ঘটনাস্থলে কাউসারকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কাউসারের বিরুদ্ধে হত্যা, ডাকাতি সহ 4টি মামলা রয়েছে বলে জানানো হয়েছে। ঠাকুরগাঁওয়ে চতুর্থ দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। ধর্মঘটের কারণে সকাল থেকে জেলার 5 উপজেলার সব রুটে বন্ধ রয়েছে যান চলাচল। নতুন করে বন্ধ করে দেওয়া হয়েছে দূরপাল্লার যানবাহনও। ব্যাটারি চালিত অটোরিকশা করে গন্তব্যে রওনা হচ্ছেন অনেকে। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। গত বৃহস্পতিবার মহাসড়কে চাঁদা আদায়কে কেন্দ্র করে জেলা ট্রাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন এবং মোটর মালিক সমিতির দ্বন্দ্বে অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেয় জেলা পরিবহন মালিক সমিতি। সময় সংবাদে আরো থাকছে, মুকুলে মুকুলে ভরে গেছে চাঁপাইনবাবগঞ্জের আম বাগানগুলো। এবারও বাম্পার ফলনের আশা। পোকার আক্রমণ ঠেকাতে বালাইনাশক ব্যবহারের পরামর্শ গবেষকদের। পাঠকের আগ্রহ থাকলেও বাংলাদেশে অনুবাদ সাহিত্য ও সাহিত্যিকের সংখ্যা অনেক কম। প্রকাশকরা বলছেন, বিদেশি লেখকদের বই প্রকাশের অনুমতি পাওয়ার দীর্ঘসূত্রতার কারণে অনুবাদ সাহিত্য প্রকাশে আগ্রহী হন না অনেকে। পাঠকদের অভিযোগ, অনেক ক্ষেত্রেই বাংলা ভাষায় অনুদিত বইয়ে সাহিত্যরস পাওয়াই যায় না। ফখরুল শাহিনের রিপোর্ট। বিদেশের কালোত্তীর্ণ সাহিত্যের প্রতি আকর্ষণ পাঠক মাত্রেরই সহজাত, আর সেসব সাহিত্যকর্মের রসাস্বাদনের অন্যতম মাধ্যম অনুবাদ সাহিত্য। বাংলা সাহিত্য যেগুলি পড়ি সেগুলি হয়তো আলাদা একটা ইমেজ থাকে বা আলাদা একটা অনুভূতি বা আবেগ থাকে, কিন্তু অনুবাদ সাহিত্য পড়তে গেলে এই আবেগ বা এই অনুভূতিটা আসে না। যেসব প্রকাশনীগুলো অনুবাদ করে সেগুলো আজ থেকে 200 বা 300 বছর আগে বিশ্বের অন্যান্য দেশে লেখা হয়েছে ওই বইগুলো। সাধারণত আমাদের পাবলিশাররা এটার জন্য আলাদা কোনো এডিটর রাখেন না বলে যেটা হয় যে আমরা যখন অনুবাদ করে বই জমা দিচ্ছি সেইটা একজন প্রুফ রিডার প্রুফ দিচ্ছেন, যার হয়তো কোনো সেন্স নাই। সাহিত্যিকরা বলছেন, বাংলা সাহিত্যকে আরো সমৃদ্ধ করতে অনুবাদ সাহিত্যের উপর জোর দেয়া দরকার। অনুবাদ করা তো একটা কষ্টসাধ্য, সময় সাপেক্ষ ব্যাপার। সেটার জন্য তো তার কিছু সম্মানী প্রত্যাশা থাকে, যদিও অনেকে সেই প্রত্যাশা ছাড়াই করেন। জোরে সোরে আমরা দেখতে পাচ্ছিলাম নতুন নতুন অনুবাদ করার উদ্যোগ, কিন্তু সেটা কিছুটা হয়তো সীমিত হয়ে গেছে। এরপরে বলবো যে আরো শুধু আমি সাহিত্যের কথা বলছি কেন, অনুবাদের তো দরকার পাঠ্যপুস্তকে। প্রকাশকরা বলছেন, অনুবাদ সাহিত্যের বই প্রকাশের ক্ষেত্রে রয়েছে নানা প্রতিবন্ধকতা। এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার অনুবাদের লাইসেন্স করাটা। ওদের সাথে কথা বলতে হয়, তারপর ওরা ডকুমেন্টেশন করে একটা বড় নাম্বার কপির
রয়্যালটি অ্যাডভান্স করতে হয়। অনুবাদ সাহিত্যকে আরো গুরুত্ব দিতে এই বিভাগটি নতুন উদ্যমে চালু করা হবে বলে জানান বাংলা একাডেমির মহাপরিচালক। আমরা চেষ্টা করব এই বইমেলার পরেই অনুবাদ নিয়ে একটু বিশদভাবে বসে চিন্তা ভাবনা করে আমাদের এখানকার 2-3 জন আর বাংলা ভাষাভাষী অন্য অঞ্চলের যারা বাংলা এবং ইংরেজি দুটোই ভালোভাবে জানেন তাদের দিয়ে করানোর জন্য। বাংলা ভাষায় প্রকাশিত বই বিভিন্ন ভাষায় অনুদিত হলে বিশ্বে বাংলা সাহিত্যের পাঠকের সংখ্যা আরো বাড়বে বলে মত বিশেষজ্ঞদের। ফখরুল শাহীন, সময় সংবাদ, ঢাকা। মুঠোফোনের SMS এর মাধ্যমে পরিচালিত ভ্যালু অ্যাডেড সার্ভিস ভ্যাস ব্যবসায় অসহযোগিতার অভিযোগ উঠেছে মোবাইল ফোন অপারেটরদের বিরুদ্ধে। ভ্যাস নীতিমালা না থাকায় মোবাইল অপারেটররা নিজেদের ইচ্ছে মতো রেভিনিউ আদায় করছে বলে অভিযোগ কন্টেন্ট প্রোভাইডারদের। এ কারণে মোবাইল ফোন গ্রাহকদের জন্য নতুন নতুন কন্টেন্ট তৈরি করায় দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে সম্ভাবনাময় এই শিল্পের জন্য শিগগিরই একটি ভ্যাস নীতিমালা করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। বিস্তারিত তানিন মেহেদি রিপোর্টে। নির্দিষ্ট শর্টকোডের মাধ্যমে মুঠোফোনের SMS এর মাধ্যমে দেয়া সেবা ভ্যালু অ্যাডেড সার্ভিস ভাস হিসেবে পরিচিত। বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, ব্রেকিং নিউজ, যোগাযোগ, পর্যটন সহ বিভিন্ন তথ্য জানতে মুঠোফোন গ্রাহকরা এই সেবা নিয়ে থাকেন। দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা গ্রাহকদের সেবা দিতে প্রতিনিয়ত নতুন নতুন কন্টেন্ট তৈরি করছেন। তবে এসব কন্টেন্ট গ্রাহকদের কাছে পৌঁছে দিতে মোবাইল ফোন অপারেটরদের সহায়তা নিতে হয়। আর এই সহায়তা দিতে গিয়েই নিজেদের ইচ্ছেমতো রেভিনিউ শেয়ারিং এর অভিযোগ তাদের বিরুদ্ধে। আমি 8 কোটি মোবাইল গ্রাহকের কাছে নানা ধরনের কন্টেন্ট পৌঁছাতে পারি, কিন্তু আমার পৌঁছানোর রাস্তাগুলো এখনো পর্যন্ত মসৃণ না। টেলকোগুলো কোনো গাইডলাইন মেনে চলে না, তার স্বেচ্ছাচারীদের উপর নির্ভর করতে হয়। সমস্ত ব্যবসায়ী যদি তারা একাই করতে চান তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ছোট এবং মাঝারি যেসব ছোট ছোট ব্যবসা গড়ে তোলার চেষ্টা করছে, এই ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা বিশেষ করে যেমন ধরেন ই-কমার্স কিংবা ভ্যালু অ্যাডেড সার্ভিস। সম্ভাবনাময় এই শিল্প রক্ষায় 2012 সালে একটি খসড়া ভাস নীতিমালা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠায় বিটিআরসি, কিন্তু 4 বছরেও পূর্ণাঙ্গ নীতিমালা তৈরি হয়নি। তবে খসড়া নীতিমালাটি যাচাই বাছাই করে শিগগিরই একটি পূর্ণাঙ্গ ভাস নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানালেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। খুব কম সময়ের একটি সময়সীমা দিয়েছি যে এর মধ্যেই এটা ফাইনালাইজ করে পাঠানো উচিত। ভ্যাস গাইডলাইনে আমরা ন্যূনতম একটা সীমানা করে দেব যে সরকার নির্ধারিত এই সীমানাই হচ্ছে সর্বশেষ সীমা, যেন কখনোই কেউ ক্ষতিগ্রস্ত না হন বা এই কম্পিটিটিভ মার্কেটে যেন কোনো পক্ষ অপর পক্ষকে ক্ষতিগ্রস্ত না করতে পারেন। কন্টেন্ট প্রোভাইডারদের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে প্রায় 200 কোটি টাকার মোবাইল কন্টেন্টের বাজার রয়েছে। কর্মসংস্থান হয়েছে অন্তত লক্ষাধিক তরুণের। সঠিক নিয়মে ব্যবসা পরিচালিত হলে এটি হাজার কোটি টাকার শিল্পে পরিণত হতে পারে বলে মনে করেন তারা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। মুকুলে মুকুলে ভরে গেছে চাঁপাইনবাবগঞ্জের আম বাগানগুলো। গতবারের মতো এবারও বাম্পার ফলনের আশা বাগান মালিকদের। তবে পোকার আক্রমণ ও প্রতিকূল আবহাওয়া নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে তাদের। পোকার আক্রমণ ঠেকাতে বালাইনাশক ব্যবহারের পরামর্শ দিয়েছেন গবেষকরা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আল মাহবুবকে সঙ্গে নিয়ে সাইফুর রহমান রকির রিপোর্ট। ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। গাছে গাছে মুকুল আসতে শুরু করেছে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে। আম বাগানগুলো এখন ভরে উঠেছে মুকুলে। গেল কয়েক বছরে এ অঞ্চলের উঁচু নিচু জমিতে গড়ে উঠেছে 2500-এরও বেশি ছোট বড় আম বাগান। এখানে রয়েছে ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, হিমসাগর, ক্ষীরসাপাত ছাড়াও দুধসর, কালীভোগ, তোতাপুরি সহ প্রায় 200-রও বেশি জাতের আম। চলতি মৌসুমে তেমন একটা কুয়াশার আধিক্য না থাকায় প্রায় 80% বাগানে মুকুল এসেছে। ভালো ফল পেতে এখন বাগান পরিচর্যার কাজে পুরোদমে ব্যস্ত মালিকরা। আবহাওয়া খারাপ হলে তো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, স্প্রে করছি। ধরেন গিয়ে ময়লা মাটির জন্য মাছি টাছি যা আছে সব মরবে। ভালো ফলনের অগ্রসর হওয়ার জন্য আমরা প্রচুর চেষ্টা চালাচ্ছি। মুকুলে ক্ষতিকর হোপার পোকার আক্রমণ ঠেকাতে আম বাগানের মালিকরা নিয়মিত কীটনাশক প্রয়োগ করছেন। পোকার মাকড় এগুলো দমন হয়েছে একবার, আপাতত আবার যেগুলো এখন আক্রমণ হবে আবার স্প্রে করব। বিষ প্রয়োগ করছি কীটনাশক বিভিন্ন ধরনের, যেন এই জিনিসটা হোপার পোকা দমন হয়ে যায়। আর ফল গবেষণার সাথে জড়িত কর্মকর্তারা আমের উৎপাদন বাড়াতে নানা পরামর্শ দিচ্ছেন। 70 থেকে 80% মুকুল এসে গেছে একটা গাছে। আমরা সেই সব গাছে সাইপারমেথ্রিন গ্রুপের অথবা এমিডাক্লোপিড
এই গ্রুপের ঔষধ হপারকে দমন করার জন্য, এবং এর সাথে ছত্রাক একটা রোগ সেটাকে দমন করার জন্য ম্যানকোজেব গ্রুপের যদি এইটা দেয় তাহলে আর ওই রোগগুলো হবে না, আর হপার পোকাও দমন হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী এবছর চাঁপাইনবাবগঞ্জে 24,260 হেক্টর জমির বাগানে 2 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর ছিল 1,84,000 মেট্রিক টন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। দেশের বাইরের খবর। পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিন্ধু প্রদেশে মাজারে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনায় পাঞ্জাবে আজ সকাল পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় 205 সন্দেহভাজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। আটককৃতদের বেশিরভাগই আফগান নাগরিক বলে জানা গেছে। পাঞ্জাব পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, পুলিশ এবং গোয়েন্দা সংস্থা পঞ্চম দিনের মতো প্রদেশ জুড়ে তল্লাশি চালিয়ে যাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ অভিযান চলছে বলেও জানান তিনি। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য কোথায় পাঠানো হবে তা গণমাধ্যমকে জানানো হয়নি। এছাড়া মাজারেও আশপাশেও অভিযান অব্যাহত রয়েছে। এদিকে করাচির সুশীল সমাজ শনিবার মোমবাতি জ্বালিয়ে মাজারে হামলার ঘটনার প্রতিবাদ জানান। এবার খেলার খবর। শেখ কামাল ক্লাব কাপের সংবাদ। টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং মানাং মার্শিয়াংদি। দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের লক্ষ্য সেমিফাইনাল খেলা, অন্যদিকে মানাং মার্শিয়াংদি বদ্ধপরিকর জয়ের ব্যাপারে। দিনের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী এবারের মিশন শুরু করতে চায় জয় দিয়ে, এমনটাই জানালেন কোচ সাইফুল বারী টিটু। জয়ের ব্যাপারে আশাবাদী শাহিন আসমিও। ম্যাচ দুটি শুরু হবে বিকেল 3টায় আর সন্ধ্যা 7টায়। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস, ক্যামেরায় ছিলেন আশরাফুল আলম মামুন। গেল আসরে ফেভারিট না হলেও শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে কলকাতার ইস্ট বেঙ্গল দলকে হারিয়ে চমক সৃষ্টি করেছিল চট্টগ্রাম আবাহনী। এবারও ঘরের মাঠ, সাথে বর্তমান চ্যাম্পিয়নশিপের তকমা। সেক্ষেত্রে বাড়তি কিছুটা চাপ অনুভব করতেই পারে স্বাগতিকরা। প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পেলেও জয় দিয়ে মিশন শুরু করতে চায় কোচ সাইফুল বারী টিটু। প্রথম ম্যাচটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, এবং টিমটা সম্পর্কে হয়তো আমরা অত বেশি ধারণা নাই, বাট আমরা আশা করছি যে প্রথম ম্যাচটা জিতে আমরা ভালো একটা ফ্লাইং স্টার্ট দিতে পারবো। তারকা কিংবা বিদেশি খেলোয়াড়ের ছড়াছড়ি নেই যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তানের ক্লাব শাহিন আসমাইর। প্রতিকূল অবস্থার সাথে লড়াই করে টিকে থাকা দলটির প্রতিটি সদস্যই জয়ের ব্যাপারে আশাবাদী। দেখুন, এখানকার আবহাওয়া অনেক গরম, আমরা অনেক প্রতিকূলতার মাঝেও এখানে এসেছি। আশা করছি জয় নিয়েই ফিরবো। এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে আমরা গর্বিত। আশা করছি এখান থেকে ভালো একটা অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারবো। এক সময়ের প্রতাপশালী ক্লাব ঢাকা মোহামেডানের বর্তমান অবস্থা খুব একটা ভালো না। গেল প্রিমিয়ার লিগের তলানিতে থাকা সাদা কালোরা বিভিন্ন ক্লাব থেকে ফুটবলার ধার নিয়ে এই টুর্নামেন্টের জন্য কোনো রকমের প্রস্তুতি নিয়েছে দলটি। অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট, এখন শুধু ফোকাস অনলি কালকের ম্যাচ নিয়ে আমরা ফোকাস করতেছি ইনশাআল্লাহ। যেহেতু গ্রুপিং এ সবাই আমাদের চেয়ে খারাপ বলতে পারবো না, সবাই ভালো টিম। সো ফার্স্ট ম্যাচটা আমি এসিটিস হিসেবে নিতে যাচ্ছি আর কি। অন্যদিকে নেপালের মানাং মার্শিয়াংদি ক্লাবটির জাতীয় ও বিদেশি ফুটবলারের সমন্বয়ে অনেকটাই গোছানো। আমাদের বিদেশি 2 জন এবং জাতীয় দলের 8 জন খেলোয়াড় রয়েছেন। আমরা ঘরোয়া ফুটবলে 3টি ট্রফি জিতেছি। সব মিলিয়ে এই টুর্নামেন্টে শিরোপা জয়ের জন্য নিজেদেরকে যথেষ্ট পরিমাণ সামর্থ্যবান মনে করছি আমরা। আশা করি শিরোপা জয়ী হিসেবে দেশে ফিরতে পারবো। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে প্রথম খেলায় মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মানাং মার্শিয়াংদি ক্লাব। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লাগেজ দুর্ভোগে নাকাল বাংলাদেশ বিমানের যাত্রীরা, অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। সীমাবদ্ধতা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। মার্কেলের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব নেতাদের সহায়তা চাইলেন শেখ হাসিনা। নিরাপত্তা সম্মেলনের প্যানেল আলোচনায় বললেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে বিশ্ব। 25শে মার্চের কালরাতকে গণহত্যা দিবসের স্বীকৃতি না দেয়ায় হতাশ শহীদ পরিবারগুলো। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক এড়াতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ। জুতা পায়ে অনেকেই উঠছেন শহীদ মিনারের বেদিতে, নষ্ট হচ্ছে পবিত্রতা। এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান ভাষা সৈনিকদের। এবং ভ্যালু অ্যাডেড সার্ভিস নিয়ে মোবাইল ফোন অপারেটরদের বিরুদ্ধে ইচ্ছে মতো রেভিনিউ আদায়ের অভিযোগ। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র উদ্যোক্তারা, নীতিমালা করার আশ্বাস।
এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।